আজকে আমি একটু থার্মোডাইনামিক্সের ক্লাসটা শুরু করি। আচ্ছা, এখানে আমি মোটামুটি কি আলোচনা করব তোদের সাথে একটু শেয়ার করে দিই। এটা স্ক্রিনটা শেয়ার করে দিলাম। আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছিস সবাই? স্ক্রিন সবাই দেখতে পাচ্ছিস? ঠিক আছে, হেডিং করো থার্মোডাইনামিক্স। আচ্ছা, কি হয় না, এখানে আমরা আলোচনা করে থাকি কোনো একটা সংস্থা বা সেটা তাপগতীয় সংস্থা, সেই সংস্থাকে আমি খানিকটা তাপ দিয়েছি, একটা হিট দিয়েছি। সেই তাপের প্রভাব সংস্থার মধ্যে কিভাবে পড়তে পারে, সেটাই আমাদের থার্মোডাইনামিক্সের পয়েন্ট অফ ভিউ বা আলোচনার বিষয়। এখানে করতে গিয়ে আমরা বারবার করে কিছু আর মানে কিছু টার্ম ইউজ করব। যেন ফার্স্টে আমরা ইউজ করব হচ্ছে সিস্টেম। ধর এইটা কোনো একটা কন্টেনার, সেটা হতে পারে কোনো গ্যাসিয়াস কন্টেনার বা হতে পারে কোনো অন্য কিছু। আমরা গ্যাসিয়াস সিস্টেম নিয়ে বেশি ডিল করবো বলেই আমাদের কাছে। তাহলে এইটার মধ্যে যদি গ্যাস থাকে এবং এই গ্যাসের যাবতীয় প্রপার্টি নিয়ে যদি আমরা আলোচনা করে থাকি, তাহলে এইটা হচ্ছে আমাদের কাছে সিস্টেম। আর এর বাইরে যা কিছু আছে সব নিয়ে হচ্ছে সারাউন্ডিংস। আর এই সিস্টেম এবং সারাউন্ডিংসকে দেখ আলাদা করেছে, হচ্ছে দুটোকে আলাদা করেছে এই সুন্দর একটা বাউন্ডারি করা আছে, এই বাউন্ডারিটা। তাহলে এই তিনটে টার্ম আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে ইউজ করব। একটা হচ্ছে সিস্টেম, একটা হচ্ছে সারাউন্ডিংস, আর একটা হচ্ছে বাউন্ডারি। এবার সিস্টেমের সাথে আমি কি বললাম বলবো না, একটা এক্সচেঞ্জ হবে। তো সেটা এক্সচেঞ্জটা ইন ফর্ম অফ এনার্জি হতে পারে, ইন ফর্ম অফ পার্টিকেল হতে পারে, ইন ফর্ম অফ ওয়ার্ক হতে পারে, বিভিন্ন কিছু হতে পারে। মানে আমি এই সিস্টেমকে বাইরে থেকে তাপ দিতে পারি, আমি সিস্টেম থেকে তাপ নিতে পারি, এরকম বিভিন্ন কাজকর্মগুলো আমরা করতে পারি। এর মধ্যে আরও খানিকটা পার্টিকেল, আরও খানিকটা গ্যাস আমি দিতে পারি, এখান থেকে খানিকটা গ্যাস আমি বের করতে পারি। সো এই সব কিছু যে মানে ঘটাতে চাইছি, এই সব কিছু ঘটাবো হচ্ছে এই বাউন্ডারিটা দিয়ে। তাহলে বাউন্ডারিটা কেমন তার উপর নির্ভর করে সিস্টেমকে আমরা বিভিন্নভাবে ভাগ করতে পারি। যেমন এক নম্বর হচ্ছে আইসোলেটেড বাউন্ডারি। আইসোলেটেড বা আইসোলেটেড সিস্টেম একইভাবে বলতে পারি। কি বলে সেটা না, যে সিস্টেমের বাউন্ডারিটা কোনো ধরনের এক্সচেঞ্জকেই অ্যালাউ করছে না। মানে সিস্টেমের সাথে সারাউন্ডিংসের কোনো ধরনের এক্সচেঞ্জ হচ্ছে না, মানে হিটেরও এক্সচেঞ্জ হচ্ছে না, আবার পার্টিকেলেরও এক্সচেঞ্জ হচ্ছে না। তখন সেই বাউন্ডারিকে আমরা বলে থাকি আইসোলেটেড বাউন্ডারি। নাম্বার টু হচ্ছে যখন সিস্টেমের সাথে সারাউন্ডিংসের এনার্জি এক্সচেঞ্জ হচ্ছে কিন্তু পার্টিকেল এক্সচেঞ্জ হচ্ছে না, তখন আমরা বলে থাকি তাকে ক্লোজড বাউন্ডারি, মানে বা ক্লোজ সিস্টেম একইভাবে। আর যখন সিস্টেম এবং সারাউন্ডিংসের মধ্যে এনার্জি মানে পার্টিকেল এবং এনার্জি বোথ এক্সচেঞ্জ হচ্ছে, তখন আমরা তাকে বলতে পারি ওপেন সিস্টেম বা বাউন্ডারিটাকে বলতে পারি ওপেন বাউন্ডারি। এইগুলো জায়গা থেকে বেসিক কিছু জিনিসপত্র একটু দেয়, একটু দেখবি। মানে আমি বাউন্ডারি লিখলাম কেন, সিস্টেম লিখলেই পারতাম, আমি সিস্টেম লিখে দিতাম, কারণ বাকিগুলোকে সিস্টেম লিখে লিখে অভ্যস্ত। তো মানে ওপেন বাউন্ডারি, বাউন্ডারিটাকে বলা হয়, এবং করসপন্ডিংলি সিস্টেমটাকে বলা হয় ওপেন সিস্টেম। এই তিন ধরনের সিস্টেমকে নিয়েই আমরা ডিল করব। ক্লিয়ার? আচ্ছা, এবার আমাদের কাছে একটা টার্ম আমরা খুব ইউজ করি বা তোরা বিভিন্ন এমসিকিউ করার ক্ষেত্রে পাবি, সেটা হচ্ছে থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম। হ্যাভ ইউ এনি আইডিয়া অ্যাবাউট থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম? এটা বল দেখি। হ্যাঁ,
আমি কিন্তু থার্মাল ইকুইলিব্রিয়াম বলিনি, আমি বলছি থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম। দেখ, হ্যাঁ, কারো কোনো আইডিয়া? নবনীতা, উদ্দীপ্ত বা আনন্দ, কোনো আইডিয়া আছে? আচ্ছা, না, চিরের প্লায়ের আগের কথা বলছি বেশি, ঠিক আছে? দেখ, এটা শুনে নে, এটা অনেকেই জানিস না, এবং এখান থেকে কিন্তু টুকটাক থিওরিটিক্যাল কোশ্চেন একটু দেয়, সেই জন্য আমি আরো বলছি। ফার্স্ট একটা হচ্ছে মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম। এই টার্মটা সম্বন্ধে তোদের আইডিয়া আছে? আছে না নেই? কাকে বলে বল, বল কাকে বলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম তুই ঠিকই বলেছিস। একদম যদি ফার্স্ট ল এর পয়েন্ট অফ ভিউ থেকে ভাবি, মানে ফার্স্ট ল অফ মেকানিক্সের পয়েন্ট অফ ভিউ থেকে ভাবি, তাহলে সিস্টেমের সাথে সারাউন্ডিংসে যদি কোনো ধরনের ফোর্সের এক্সচেঞ্জ না হয়, মানে সিস্টেমকেও বাইরে থেকে কোনো ফোর্স দেওয়া হচ্ছে না, বা বা সাপোজ সিস্টেমটাও সারাউন্ডিংসে কোনো ফোর্স দিচ্ছে না, মানে আমি আমি যদি এখানে একটা পেন রাখি, ধর এই পেনটা দেখতে পাচ্ছিস তোরা, পেনটা যদি আমি এই আমার এই এখানে, এটা দেখতে পাবি না হয়তো তোরা, ধর এখানে রাখলাম একটা ইয়েতে, আর আমি যদি পেনটাকে টাচ না করি, তাহলে পেনটা সারা জীবনের জন্য এখানেই থেকে যাবে। তার মানে হচ্ছে এটা সিস্টেমের সাথে, মানে এই সিস্টেমটা তার আশেপাশের সারাউন্ডিংসের সাথে মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামে থাকছে, মানে সিস্টেম এবং সারাউন্ডিংসের মধ্যে কোনো ধরনের ফোর্সের এক্সচেঞ্জ হচ্ছে না। There is no force exchange between the system and the surroundings. Clear? এটা হচ্ছে মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম, রাইট? ঠিক আছে, নেক্সট নাম্বার 2, থার্মাল ইকুইলিব্রিয়াম। এবার তোর কথা খাটবে, বল। না, অল মাইক্রোস্কোপিক প্রপার্টি না, এটা ভুল বলছিস, তুই আগেও বলেছিস, এই টাইমটা আমি একটু সংশোধন করে দিই। অল মাইক্রোস্কোপিক প্রপার্টি না, এখানে সিস্টেম এবং সারাউন্ডিংসের মধ্যে টেম্পারেচার ফিক্স থাকবে, মানে সিস্টেম এবং সারাউন্ডিংস এদের মধ্যে উষ্ণতার কোনো পার্থক্য থাকবে না, মানে হচ্ছে সিস্টেম এবং সারাউন্ডিংসের মধ্যে কোনো ধরনের হিটের এক্সচেঞ্জ হবে না। বোঝা গেছে? প্রথমটাতে হচ্ছে নো ফোর্স এক্সচেঞ্জ, ছোট্ট করে যদি লিখি একটু, মানে কনক্লুশনগুলো, প্রথমটা হচ্ছে নো ফোর্স এক্সচেঞ্জ, না হ্যাঁ অবশ্যই আছে সিস্টেম, দুটো যদি একসাথেই খাটে, আমি আসছি আরো, নো ফোর্স এক্সচেঞ্জ প্রথমটা। পরেরটা হচ্ছে নো হিট এক্সচেঞ্জ, আর থার্ডেরটা যেটা তোরা বলিস নি এখন পর্যন্ত কেউ, থার্ডেরটাও কি ইম্পর্টেন্ট, থার্ডেরটা হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। কোনো আইডিয়া আছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম নিয়ে? তোরা তো কেমিক্যাল ইকুইলিব্রিয়াম পড়েছিস মনে হয় কেমিস্ট্রিতে, কেমিস্ট্রিতে অবশ্য পয়েন্ট অফ ভিউটা একটু আলাদা থাকে, না ওদের পয়েন্ট অফ ভিউটা একটু আলাদা থাকে। বলছি না, ওরা ওরা অন্যভাবে করে, আমরা একটু এক্ষেত্রে অন্যভাবে করি, মানে ওদের ওদের থার্মোডাইনামিক্সের পড়ার জায়গাটা অন্যরকম, আমাদের থার্মোডাইনামিক্সের পড়ার জায়গাটা অন্যরকম, ঠিক আছে? কেম তো কেমিক্যাল ইকুইলিব্রিয়াম একটু আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে এটা বলছে যে সিস্টেম এবং সারাউন্ডিংসের মধ্যে পার্টিকেলের এক্সচেঞ্জ হবে, ঠিক আছে, কিন্তু কোনো ধরনের কেমিক্যাল রিয়াকশন হবে না, মানে এটার কনক্লুশন হচ্ছে নো কেমিক্যাল রিয়াকশন। মানে ধর ভেতরে অক্সিজেন আছে, তো আমি এর সাথে এক্সচেঞ্জ যে করব, আমি অক্সিজেনই এক্সচেঞ্জ করব। সরি, লেখাটা বাজে যাচ্ছে, আমার কথাটা কেউ বুঝতে পারলি না? পারলি না? বাকিরা আনন্দ, উদ্দীপ্ত, অবশ্যই 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 বলছি। এটাতে হচ্ছে প্রথম দুটো তো ক্লিয়ার হয়েছে, থার্ডেরটা হচ্ছে যে সিস্টেম এবং সারাউন্ডিংসের মধ্যে পার্টিকেল এক্সচেঞ্জ হবে, কিন্তু কোনো ধরনের কেমিক্যাল রিয়াকশন হবে না। মানে ধর ব্যাপারটা অন্যভাবে বুঝাই একটু, ধর ভেতরে একটা অক্সিজেন সিলিন্ডার আছে, এখন সবথেকে ক্রাইসিস যেটা,
আমি যদি সিলিন্ডারের মধ্যে পাঠাই কোনো জিনিস, আমি সেটা অক্সিজেনই পাঠাবো। ও যে পিওরিটিতে অক্সিজেন, সেই পিওরিটিতে অক্সিজেনই পাঠাবো, অন্য কিছু পাঠাবো না। আমি অক্সিজেনের সাথে কার্বন ডাইঅক্সাইড পাঠাবো না, বা অক্সিজেনের সাথে হাইড্রোজেন পাঠাবো না, জল হয়ে যাবে। আমি এমন কোনো ম্যাটেরিয়াল পাঠাবো যার সাথে ও কোনো ধরনের কেমিক্যাল রিয়াকশন করবে না, মানে সিস্টেমের কেমিক্যাল প্রপার্টি যাতে কোনো চেঞ্জ না হয়। বোঝা গেছে? আর এই, হ্যাঁ হ্যাঁ, আর এই তিনটে যখন একসাথে খাটবে কোনো সিস্টেম এবং সারাংশের ক্ষেত্রে, যদি এই তিনটে জিনিস একসাথে খাটে, তখন ইট রেজাল্টস থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম। তখনই এটা থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম কথা বলবে। বলো, কোনো সমস্যা? ক্লিয়ার তো সবাই? কোন জায়গাটা বুঝতে পারবো? একদম 1 2 3 তিনটে, মানে মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামে রিচ করতে হবে, থার্মাল ইকুইলিব্রিয়ামে রিচ করতে হবে, কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে রিচ করতে হবে, তবেই তুমি থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামে পারবে। এর মধ্যে কোনো একটা বাদ দিলেই সিস্টেমটা আর থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামে থাকবে না। মানে মানে কি হচ্ছে দেখ, থার্মোডাইনামিক্সের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা ওর মেকানিক্যাল প্রপার্টি চেক করব, ওর থার্মাল প্রপার্টি চেক করব, আর ওর কেমিক্যাল প্রপার্টি চেক করব, তবেই আমি বলতে পারবো যে আমি ওর টোটাল থার্মোডাইনামিক প্রপার্টি চেক করলাম। বলো, কারো কোনো সমস্যা আছে? এটা অনেকেই ভুল করে, এবং এখান থেকে টুকটাক তোরা ওই থিওরিটিক্যাল কোশ্চেন পাবি। ঠিক আছে, আচ্ছা নেক্সট, পরের প্রশ্নে যাচ্ছি। এবার যেটা বলেছিল আর কি, জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স, ওটা সেরকম কিছু ইম্পর্টেন্ট নয়, তোরা প্রত্যেকেই জানিস। তো হচ্ছে যে এ একটা বডি আর বি একটা বডি। এ বডিটা সি বডির সাথে থার্মাল ইকুইলিব্রিয়াম আছে, এখানে কোনো থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামের কথা ওরা বলে না, বলা হয় এ এবং সি বডি থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, মানে সিম্পল টেম্পারেচার সেম। আর বি আর সি এটাও থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে। তাহলে রেজাল্ট বলছে যে তাহলে এ আর বিও থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকবে। প্রতীক চলে এসছে মনে হচ্ছে। হ্যাঁ, কে প্রতীক, দেরি কেন? আমি অবশ্য তোর জন্য রেকর্ডিং করছিলাম, রেকর্ডিং হচ্ছে এখনো ক্লাসটা। প্রতীক লেট কেন? আমি তো বললাম যে আজকে 6টায় থেকে ক্লাস করবই। মাঝখানে আমি দুদিন তোদের ক্লাসটা নিব করেও নেওয়া হয়নি বিভিন্ন কারণে। আরে শুধু তোদের না, জানিস আমার নিজের গাইড মাঝখানে দুদিন আমার সাথে মানে বসার কথা, একটা মানে একটা প্রোগ্রাম নিয়ে আলোচনা করব, স্যারও পারছে না। প্রতিদিন বলছে বসবো আজকে, যেমন আগের দিন হলো স্যারের একজন মানে একটু অসুস্থ হয়ে গেল, অক্সিজেন আনতে চলে গেল স্যার, এরকম হবে আমার স্যারেরও ক্ষেত্রেও হচ্ছে। আচ্ছা চলো, এই হচ্ছে ব্যাপার। আমরা বেশ খানিকটা আগিয়েছি প্রতীক, আমি যে যত মতো বুঝিয়েছি তারপর থেকে আলোচনা করছি, ঠিক আছে? আর তোর জন্য রেকর্ডিংটা করা আছে। হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে ফুল ক্লাস। হ্যাঁ, ফুল ক্লাস রেকর্ড হবে আজকে। হ্যাঁ ঠিক আছে, ইচ্ছা হলে কারণ এটা খুব বেসিক ক্লাস, তাই না? আচ্ছা, জিরোথ ল নিয়ে আমার আর সেরকম কিছু বলার নেই, ঠিক আছে? আর এখান থেকে অত সেরকম তোদের নিটের জন্য খুব একটা ইম্পর্টেন্ট কিছু নেই। ফার্স্ট হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, যেখান থেকে সব থেকে বেশি জিনিসপত্র থাকে। আচ্ছা, একটু তার আগে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স আমি লিখে দিয়েছি, আমি জাস্ট ভুলে গেলাম, তাই একটু তার আগে আরো দু একটা কথা একটু বলে দিই। নাম্বার 1, একটা হচ্ছে থার্মোডাইনামিক ভেরিয়েবল, আরেকটা হচ্ছে থার্মোডাইনামিক ফাংশন। বলো দেখি কার কি আইডিয়া আছে, শুনি একটু। বল প্রিয়। না না, আর কারো কোনো আইডিয়া? তাহলে ভেরিয়েবল নেই থার্মোডা, হ্যাঁ বল। একদম যেগুলো চেঞ্জ হয়,
মানে একটা সিস্টেমের বিভিন্নভাবে আমি যে সমস্ত কাজগুলো করতে পারি, মানে আমি কিছু মেকানিক্যাল কাজকর্ম করতে পারি, কিছু থার্মাল কাজকর্ম করতে পারি, কিছু কেমিক্যাল কাজকর্ম করতে পারি। আলটিমেটলি যে কি হয় না, একটা গ্যাসিয়াস সিস্টেমের কথা যদি আমরা ভাবি, তাহলে গ্যাসিয়াস সিস্টেমের পয়েন্ট অফ ভিউ থেকে চেঞ্জ হওয়ার মতো কোয়ান্টিটি হচ্ছে তিনটে, পি কমা বি কমা টি। এই পি ভি টি এই তিনটে টার্মকে বা তিনটে বলতে পারি যে মেজারেবল কোয়ান্টিটিকে আমরা বলে থাকি থার্মোডাইনামিক ভেরিয়েবল। মানে একটা থার্মোডাইনামিক সিস্টেম কোনো একটা প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে ওর এই তিনটে কোয়ান্টিটিরই কোনো না কোনো চেঞ্জ হচ্ছে, কোনোটা ফিক্স থাকছে বা কোনোটা চেঞ্জ হচ্ছে এরকমভাবে, ঠিক আছে? মানে যে কোনো একটা থার্মোডাইনামিক, ধর সাপোজ আমি তোকে বলি, ধর আমি যদি তোরা সায়ন্তন স্যারকে বোঝাতে চাস যে হ্যাঁ স্যার আমাদের ফিজিক্স পড়ায়, স্যার আমাদের স্যার নিজে পিএইচডি করছে, এরকম কিছু এক্সাম্পল তো দিতে পারিস। মানে স্যার নিজে এই স্কুলে পড়তো বা এই কলেজে পড়তো, এরকম করে লোকজনকে বলতে পারিস। আমার অনেকগুলো ধর আমার প্রপার্টি আছে, একটা থার্মোডাইনামিক সিস্টেমের প্রপার্টিও হচ্ছে এই পিভিটি। যেমন আমি আমার চেঞ্জ বলতে গেলে, ধর আমি এখন পিএইচডি করছি, এর পরের আমার চেঞ্জ কিনা আমার পিএইচডি ডিগ্রিটা পাওয়া যাবে, এরপরে ধর আমি পোস্টডক করতে পারি, এটা হচ্ছে আমার প্রসেস, মানে আমার সিস্টেমটা এভাবে আগাচ্ছে। কিন্তু একটা থার্মোডাইনামিক সিস্টেম যদি সেটা গ্যাসের সিস্টেম হয়, কারণ আমরা সব থেকে বেশি জোর দিচ্ছি গ্যাসের সিস্টেমের জন্য, তার পরিবর্তন মানে আলটিমেটলি পিভিটি এর পরিবর্তন, আর কিছু না। আর এই পিভিটি এর মাধ্যমে এদেরই বিভিন্ন রকম ফাংশন আমরা প্রকাশ করতে পারি। মানে এদের বিভিন্ন রকম বলবো যে এদের বিভিন্ন রকম কম্বিনেশন করে কোনো না কোনো ফাংশন আমরা তৈরি করতে পারি। একটা ফাংশন আমরা ভাবতে পারি যেটা হচ্ছে আলটিমেটলি এই পি ভি এবং টি এর ফাংশন। যেমন ধর এক্সাম্পল দিই, আমরা একটু অল্প স্বল্প এক্সাম্পল দিই। একটা এক্সাম্পল দেবে হিট রিসিভ, এগুলো প্রত্যেকটা ডেফিনেশন আমরা আলাদা করে দিব, বা ওয়ার্ক ডান, বা ইন্টারনাল এনার্জি, বা এন্ট্রপি, বা এনথ্যালপি, আর অনেক কিছু। এই সবগুলোই আমাদের কাছে হচ্ছে থার্মোডাইনামিক ফাংশন। ক্লিয়ার? এবং এই প্রত্যেকটা কোয়ান্টিটি এই পিভিটি এরই কোনো না কোনো কম্বিনেশন, এর সাথে কোনো না কোনো যোগ, কোনো না কোনো বিয়োগ, কোনো না কোনো কনস্ট্যান্ট টার্ম যোগ। সাপোজ ধর আমি যদি বলি যে ওয়ার্ক ডান ইজ নাথিং বাট পিডিভি, তার ইন্টিগ্রেশন। তাহলে আলটিমেটলি ওয়ার্ক ডানটা কার উপর ডিপেন্ড করছে? সাপোজ তোরা জানিস, আমি একটু লিখি, যদি আমরা ওই ধর একটা কোনো আইডিয়াল গ্যাসের কথা ভাবি এবং তার ক্ষেত্রে যদি আমরা আইসোথার্মাল প্রসেসের কথা ভাবি, তাহলে আমরা লিখি হচ্ছে এনআরটি এলএন V2/V1। তাহলে এটা দেখ কার উপর ডিপেন্ড করছে, যে কথাগুলো আমি বলছিলাম আলটিমেটলি এই পিভিটি এর উপরে ডিপেন্ড করছে। বোঝা গেছে? সো এই থার্মোডাইনামিক ফাংশনগুলোকে আমরা এই থার্মোডাইনামিক ভেরিয়েবলগুলোর মাধ্যমেই আনতে পারবো। কিন্তু এবার একটা কিন্তু আছে, এই থার্মোডাইনামিক ফাংশনগুলো আবার দুটো টাইপের হয়। একটাকে আমরা সাধারণত বলে থাকি স্টেট ফাংশন, একটা আমাদের কাছে হচ্ছে স্টেট ফাংশন, আরেকটা হচ্ছে আমাদের কাছে পাথ ফাংশন। হ্যাঁ, স্টেট ফাংশনটা বুঝিয়ে দিচ্ছি আমি। স্টেট ফাংশনটা শুধুমাত্র ওর স্টেটের ওপরেই ডিপেন্ড করবে। মানে ধর আমি যদি একটু বুঝাই, সাপোজ আমি একটা গ্রাফ আঁকি, মানে এবং থার্মোডাইনামিক্সের পয়েন্ট অফ ভিউ থেকে, গ্রাফিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে থার্মোডাইনামিক্স খুব খুব ইম্পর্টেন্ট। সাপোজ আমি একটা প্রসেসের গ্রাফ আঁকছি, কী প্রসেস আমি জানি না, ছাত্রা মাথায় একটা প্রসেস, কিছু একটা প্রসেস হতে পারে, দেখি কী প্রসেস আঁকি, আমি নিজেও জানি না, হলো কোনো একটা প্রসেস। আমরা সাপোজ ধর এই বরাবর ভলিউম প্লট করছি, এই বরাবর ভলিউম প্লট করছি, এই বরাবর প্রেসার প্লট করছি সাপোজ, এবং সিস্টেমটা কোনো একটা সময় ধর সাপোজ সিস্টেমটা কোনো একটা সময় এই পয়েন্টটা ছিল, দিস ইজ এ পয়েন্ট, সিস্টেমটা কোনো একটা সময় এই বি পয়েন্টে আসলো, এবং প্রসেসটা কি আসলো
না প্রসেসটা ধর এইভাবে আসলো, এটা হলো দিলাম এ পয়েন্ট আর বি পয়েন্ট। দেখ এ পয়েন্ট বলতে কি বুঝাচ্ছি, তাহলে এ পয়েন্ট বলতে এক্ষেত্রে যেহেতু পিভি ডায়াগ্রাম, তাহলে এ পয়েন্টে P1 V1 এর প্রেশার এবং ভলিউমের একটা ভ্যালু থাকবে, আবার বি পয়েন্টে প্রেশার আর ভলিউমের একটা ভ্যালু থাকবে, এবং সিস্টেমটা এই পথ দিয়ে এখানে এসছে। যদি এরকম হয়, স্টেট ফাংশন মানে কি বোঝ, ভালো করে বুঝবি। স্টেট ফাংশন মানে হচ্ছে যদি কোনো থার্মোডাইনামিক ফাংশনের ভ্যালু শুধুমাত্র ওই এ পয়েন্টের যে থার্মোডাইনামিক ভ্যারিয়েবলগুলো আছে তার উপর ডিপেন্ড করে, বা বি পয়েন্টের যে থার্মোডাইনামিক ভ্যারিয়েবলগুলো আছে তার উপর ডিপেন্ড করছে, তাহলে সেটা হচ্ছে স্টেট ফাংশন। আর যদি কোনো থার্মোডাইনামিক ফাংশনের ভ্যালু কোন পাথে সিস্টেমটা এ থেকে বিতে যাচ্ছে তার উপরেও ডিপেন্ড করে যাচ্ছে, তাহলে ফাংশনটা হচ্ছে পাথ ফাংশন। ইজ ইট ওকে উইথ ইউ, না আর বোঝাতে হবে একটু? ওয়ার্ক ডানটা পাথ ফাংশন, ঠিক কি আর একটু বোঝাতে হবে? বল আমাকে কি এবার, কে ট্রেনে আছে রে? কি ট্রেনে আছিস নাকি? আচ্ছা 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 ঠিক আছে, এটা বোঝা গেল। আচ্ছা এবার তাহলে আরেকটা জিনিস বলি একটু, তাহলে যেটা পাথ ফাংশন তাহলে সেটা ডিপেন্ড করছে কার উপর, না শুধু, সরি ভুল বলছি, যেটা স্টেট ফাংশন সেটা শুধুমাত্র ডিপেন্ড করছে কার উপর, না শুধুমাত্র ডিপেন্ড করছে হচ্ছে এ এবং বি পয়েন্টগুলোর উপর, আর কারোর উপর নয়, তাই তো? তাহলে সাপোজ ধর একটা ফাংশন আমরা সাপোজ ধরে নিচ্ছি যে ইউ বা ইন্টারনাল এনার্জি একটা ফাংশন, ঠিক আছে? ইউ এ মানে এ পয়েন্টে ফাংশনের ভ্যালু, ইউ বি মানে বি পয়েন্টে ফাংশনের ভ্যালু। তাহলে যদি কোনো সিস্টেম মানে যদি কোনো প্রসেসের মাধ্যমে এ থেকে বিতে যায়, তাহলে ইউ বি মাইনাস ইউ এ এই ভ্যালুটা একটা ফিক্সড ভ্যালু থাকবে যে কোনো প্রসেসে। যদি এটাই হয় ফিক্সড ভ্যালু থাকে, ইউ বি মাইনাস ইউ এর ডিফারেন্সটা যদি ফিক্সড থাকে, মানে সেটা এই পাথে হলেও ফিক্সড, সেটা এই পাথ বরাবর হলেও ফিক্সড, সরি এই পাথ বরাবর হলেও ফিক্সড, সেটা এই পাথ বরাবর হলেও একই। তিনটা পাথ আমি এখানে রাখলাম, তিনটা পাথে যদি ইউ বি মাইনাস ইউ এর ডিফারেন্স এক হয় তাহলে এটা হচ্ছে স্টেট ফাংশন। যদি তিনটা পাথেই এই ফাংশনের ভ্যালু আলাদা হয়ে যেত তাহলে ওটা হয়ে গেল পাথ ফাংশন। আর যেহেতু এটাকে আমি ইউ বি মাইনাস ইউ একে একটা ফিক্সড ভ্যালু হিসেবে সবসময় ভাবছি, তাহলে এটাকে আমি ডি ইউ হিসেবে লিখতে পারি। এটাকে বলা হয় এক্স্যাক্ট ডিফারেন্সিয়াল, মানে এর ভ্যালুটা একদম এক্স্যাক্ট, এখানে কোনো চেঞ্জ নেই, এক্স্যাক্ট ডিফারেন্সিয়াল। বলো, মানে এক্স্যাক্ট ডিফারেন্সিয়ালগুলোকে আমি ইউ বি মাইনাস ইউ এর সেন্সে লিখতে পারি। কখনোই আমি সাপোজ ওয়ার্ক ডান, ডাব্লিউ এতে কত ওয়ার্ক ডান হয়েছে, ডাব্লিউ বিতে কত ওয়ার্ক ডান হয়েছে, সেটা ডিপেন্ড করছে কোন পাথে হবে, মানে ওয়ার্ক ডানটা ডিপেন্ড করে যে ও কোন পাথে এ থেকে বিতে যাবে তার উপর ডিপেন্ড করছে। মানে কখনোই আমি ওয়ার্ক ডান ডি ডাব্লিউকে ডাব্লিউ এ মাইনাস ডাব্লিউ বির ফর্মে লিখতে পারবো না। ওয়ার্ক ডান ইজ নট রিপ্রেজেন্টেড বাই দিস ইকুয়েশন। বোঝা গেছে? It depends on path. It depends on path. It depends on path. Exactly. এরিয়া মানে সিম্পল, যদি তোরা আমার এই ছবিটাকেই সত্যি ধরে নিস তাহলে তাহলে আমি একটু বলে দিই তোদের, তাহলে এই ধর রেড লাইন নে, তাহলে এই আন্ডারে এরিয়াটা মোটামুটিভাবে এইরকম ধরনের একটা এরিয়া, মানে সবগুলো ক্ষেত্রে এই এরিয়াটা, মানে রেডের ক্ষেত্রে এরিয়াটা হচ্ছে এইটুকুটা শুধুমাত্র, ব্লু এর ক্ষেত্রে এরিয়াটা হচ্ছে এতটি, আর গ্রিনের ক্ষেত্রে এরিয়াটা হচ্ছে এতটি। সো ইট ডিফারেন্ট অ্যান্ড দ্য ভ্যালু ইজ চেঞ্জিং, রাইট? বলো, কারো কোনো সন্দেহ? ঠিক আছে, আমরা আগাতে পারি? গুড। এটা হলো। এবারে আমরা যদি একটু তাহলে আমাদের যে ফার্স্ট ল যেটা আমি লিখতে গেছিলাম, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স,
সেই ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সের কথা যদি একটু ভাবি, সেটা কীরকম একটা বলি, সেটা হচ্ছে যে একটা সিস্টেমকে আমি ডিকিউ অ্যামাউন্ট অফ এনার্জি দিলাম, এই এনার্জিটা সিস্টেমের মধ্যে দুইভাবে ব্যবহৃত হচ্ছে। একটা পার্টে ও নিজের আভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করছে, আরেকটা পার্টেও খানিকটা ওয়ার্ক করছে। মানে একটা পার্টে আভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি মানে হচ্ছে ডিইউ, আরেকটা পার্টে ওয়ার্ক ডান মানে হচ্ছে ডিডাব্লিউ। এটাকে একটু না গল্পের মতো করে একটু অন্যভাবে বোঝায়। হ্যাঁ, দেখবি ধর আমাদের নর্মাল যে ধরনের প্রত্যেকে মানুষ সে কিছু ইয়ে আছে, কিছু চাহিদা আছে। সো বল দেখি প্রিয়ব্রত, তুই যদি কোনো একটা জায়গা থেকে মোটামুটি 10,000 টাকার মতো পাস, কি করবি? হ্যাঁ হ্যাঁ, এবং এবং ঠিকই বলছি, এখন কবে এরকম ভালো কথা বলছে। আর মানুষের ক্ষেত্রে যেহেতু চাহিদাগুলো এক এক সময় এক এক রকম হয়, এখন আর মনে হচ্ছে যে এখন একটা কম্পিউটার দরকার, তাই না? কম্পিউটার কথা পাস মনে অন্য কোনো সময় অন্য কোনো কথাও মনে হতে পারে। তো কি হয় বেসিক্যালি, আমরা যখনই কোনো টাকা পয়সা পাই তখনই সেটা দিয়ে আমরা নিজের কিছু কেনার কথা ভাবি। তো মানে নিজের তোর 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 ক্ষেত্রে মানে একটা কম্পিউটার নেই, আমি একটা কম্পিউটার কিনবো, মানে আলটিমেটলি নিজের কোনো উন্নতির কথা ভাবি। এবং যদি তারপরেও কারণে টাকা পয়সা থেকে যায়, তাহলে বাড়িতে বাবা মা বা দাদা দিদি বা ভাই বোন কেউ যদি থাকে, তাকে একটু খাওয়ানোর কথা ভাবি না? মানে কি, আগে আমরা এই যে ডিইউ হচ্ছে অভ্যন্তরীণ শক্তিবৃদ্ধি, এটা হচ্ছে নিজের নিজের জন্য খরচ করা, নিজের খরচ, ইন্টারনাল এনার্জি, নিজের নিজের ওই স্ট্যাটাসটাকে বাড়াচ্ছি, মানে সেটা বই নেই বই কেনা বা কম্পিউটার নেই কম্পিউটার কেনা, এরকম কিছু একটা। আর এইটা দিয়ে আমি খানিকটা কাজ করছি, তাই তো? ক্লিয়ার? তাহলে এই ক্ষেত্রে কি, দেখ তো তোর ক্ষেত্রে বা আমার ক্ষেত্রে আমাদের অনেক রকম চাহিদা আছে, কিন্তু একটা থার্মোডাইনামিক সিস্টেমের ক্ষেত্রে কোনো চাহিদা নেই। ওর একমাত্র চাহিদা হচ্ছে ওর আভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি, মানে হচ্ছে আলটিমেটলি ওর টেম্পারেচার বৃদ্ধি। মানে ডিইউ যদি গ্রেটার দ্যান 0 হয়, তার মানে হচ্ছে T2 ইজ গ্রেটার দ্যান T1 হবে। মানে ওর আগে যা টেম্পারেচার ছিল সেখান থেকে ওর টেম্পারেচারটা বাড়বে, আর কিছু না ওর ক্ষেত্রে, অন্তত একটা থার্মোডাইনামিক সিস্টেমের ক্ষেত্রে আর কিছু না। মানে যদি আমি বলি থার্মোডাইনামিক সিস্টেমটা একটা আইসোথার্মাল প্রসেসের মধ্যেই যাচ্ছে, মানে প্রসেসটা সাপোজ ধর একটা আইসোথার্মাল প্রসেস, মানে একটা সমষ্ণ পদ্ধতি, লিখিয়ে গেল আইসোথার্মাল প্রসেস, তাহলে তাহলে আলটিমেটলি হচ্ছে ডিটি 0, মানে কোনো টেম্পারেচার চেঞ্জ হচ্ছে নেই, তার মানে হচ্ছে আলটিমেটলি ডিইউ 0, মানে সিস্টেমটারও কোনো আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হচ্ছে না। বলো ক্লিয়ার? তার মানে হচ্ছে যদি ডিইউ 0 হয়ে যায়, তাহলে ডিকিউ ইকুয়ালস টু ডিডাব্লিউ, মানে যা যা শক্তি ও পেলো পুরোটাই ও ওয়ার্ক করে দেবে। এটা আমার আবার তোর মতো নয়, এটা খুব দয়ালু লোক যে কোনো টাকা পয়সা পেলে পুরোটাই লোকের পেছনে খরচ করে দেয়, নিজের জন্য কোনো খরচ করে না। বোঝা গেছে? বলো বাকিরা কোনো সমস্যা? এবং সাধারণত আমরা এই ডিইউটাকে লিখে ফেলি, ডিইউটাকে লিখি হচ্ছে সিভিডিটি হিসাবে, আর আমরা একইভাবে ডি কিউটাকে লিখি হচ্ছে সিপিডিটি হিসাবে। এবং সিবির ভ্যালু মোটামুটি তোমার জানো, আমি একটু লিখে দিই, আর বাই গামা মাইনাস 1, তাই তো ডিটি, আর সিপির ভ্যালু হচ্ছে আর গামা বাই গামা মাইনাস 1 ডিটি। বলো কারো কোনো সমস্যা? নবনীতা ঠিক আছে? নবনীতা ঠিক আছে। নেক্সট আরও আমরা কিছু যদি প্রসেসের কথা একটু বলি পরপর, তাহলে দেখা যাক কী হয়। তাহলে এরপরে হচ্ছে আইসোথার্মাল প্রসেসটা তো মোটামুটি হলো, এবং আইসোথার্মাল প্রসেসের ওয়ার্ক ডানটা আমি আগে থেকে লিখে দিয়েছিলাম, এখানেও আবার লিখে রাখি। ওয়ার্ক ডান হচ্ছে nRT ln V2/V1, যেখানে টেম্পারেচারটা ফিক্সড এবং সেটা হচ্ছে T। আচ্ছা, যদি এবার আমরা একটু অ্যাডিয়াবেটিক প্রসেসের কথা ভাবি, যদি আমরা এরপরে একটা অ্যাডিয়াবেটিক প্রসেসের কথা ভাবি, অ্যাডিয়াবেটিক প্রসেস যদি ভাবি, তাহলে সেটা কীরকম দাঁড়াবে একটু দেখে নিই আমরা। অ্যাডিয়াবেটিক প্রসেস মানে হচ্ছে যে সিস্টেম এবং সানরাইজের মধ্যে কোনো ধরনের হিট এক্সচেঞ্জ হবে না। তাহলে কি ডিকিউ ইকুয়ালস টু
ডিইউ প্লাস ডিডাব্লিউ লিখেছি আমি, কিন্তু আলটিমেটলি এই ডিকিউটাই জিরো অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে। তাই ডিকিউ যদি জিরো হয় তাই ডিইউ ইকুয়ালস টু মাইনাস ডিডাব্লিউ। তার মানে কি, একটা সিস্টেম সে কাজ করছে নিজের আভ্যন্তরীণ শক্তি ব্যয় করে। মানে ধর এই প্রসেসের মধ্যেও যদি ও খানিকটা এক্সপ্যানশন মানে হচ্ছে ওর ভলিউম বাড়ছে, মানে এক্সপানশন হওয়ার অর্থ হচ্ছে ওর ওয়ার্ক ডান গ্রেটার দ্যান জিরো। তাহলে ওর ক্ষেত্রে ডিইউ কী হবে, ওর ক্ষেত্রে ডিইউ হবে লেস দ্যান জিরো। মানে হচ্ছে অ্যাডিয়াবেটিক এক্সপানশন রেজাল্টস অ্যাডিয়াবেটিক কুলিং, আলটিমেটলি সিস্টেমটা ঠান্ডা হয়ে যাবে। যে কারণেই দেখবি একটা চাকা যদি খুব মানে ইয়ে হয়ে যায় না, মানে খুব তোর হচ্ছে কী বলবো এটাকে, মানে বাস্ট হয়ে যায়, সেক্ষেত্রে একটু ঠান্ডা হয়ে যায়। বলো ক্লিয়ার না? ঠিক একইভাবে যদি কোথাও অ্যাডিয়াবেটিক কম্প্রেশন হয়, কোথাও যদি অ্যাডিয়াবেটিক কম্প্রেশন হয়, ঠিক একইভাবে সেক্ষেত্রে অন্তত ডিডাব্লিউ ইজ লেস দ্যান জিরো, তাই ডিইউ ইজ গ্রেটার দ্যান জিরো। দ্যাট মিনস অ্যাডিয়াবেটিক হিটিং, এই অ্যাডিয়াবেটিক কুলিং প্রসেসটা কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের সেই অ্যাবসলিউট জিরো টেম্পারেচার খুব কাছাকাছি নিয়ে যেতে কাজে লাগে। বলো এই পর্যন্ত ঠিক আছে? এবং অ্যাডিয়াবেটিক প্রসেসের সমস্ত রিলেশনগুলো কীরকম গো না, রিলেশনগুলো হচ্ছে পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এছাড়া এই রিলেশনগুলো একইভাবে তোরা টিপি টিভি এগুলো দিয়েও একটু মনে রাখবি, পারবি তো? আর এই প্রসেসের ওয়ার্ক ডানটা হয়ে যায় হচ্ছে, আমি শুধু ওয়ার্ক ডানটা এখানে লিখে দিই, ওয়ার্ক ডান ডাব্লিউ ইকুয়ালস টু হয়ে যায় হচ্ছে আর বাই গামা মাইনাস ওয়ান T1 মাইনাস T2 এরকম টাইপ। বলো ঠিক আছে? সবাই আমার সাথে একমত? আমি নেক্সট প্রসেসের দিকে যাই একটু। এছাড়া আমরা বেশ কিছু প্রসেসের কথা ভাবি, যেমন ধরো আমি যদি বলি তোদের যে আইসোকোরিক প্রসেস। মানে সিস্টেমের ক্ষেত্রে কোনো ধরনের তোর ভলিউমের চেঞ্জ হচ্ছে না, মানে আলটিমেট ভলিউমের চেঞ্জ যদি না হয় তাহলে আলটিমেট ডিভি ইকুয়ালস টু জিরো। মানে হচ্ছে ডিভি যদি জিরো হয়ে যায় তাহলে সিস্টেমটা যদি কোনো রকম আইসোকোরিক মানে চেঞ্জ না করে, মানে কি, তাহলে ডিডাব্লিউ ইকুয়ালস টু জিরো। বোঝা গেছে? ক্লিয়ার না? ডিভি ইকুয়ালস টু জিরো, রেজাল্টস ডিডাব্লিউ ইকুয়ালস টু জিরো। তাহলে আইসোকোরিক প্রসেস হয়ে গেল। তাহলে ডিকিউ ইকুয়ালস টু ডিইউ হয়ে যাচ্ছে এক্ষেত্রে অন্তত। আচ্ছা নেক্সট, এটা গেল আইসোকোরিক প্রসেস। এরপরে হচ্ছে একটা আইসোবারিক প্রসেস। এক মিনিট, আমার ফোন এসছে। হ্যাঁ ঠিক 10-15 মিনিটের মধ্যে শুরু করছি। হ্যাঁ আরেকটা হচ্ছে আইসোবারিক প্রসেস। এক্ষেত্রে অন্তত আমরা যেটা বলে থাকি সেটা হচ্ছে যে এই প্রসেসের ক্ষেত্রে প্রেসারের কোনো চেঞ্জ হয় না, মানে প্রেসার কনস্ট্যান্ট। এর পাশাপাশি আমরা যেটা বলে থাকি ডিপি ইকুয়ালস টু জিরো। বোঝা গেছে? ঠিক আছে? ডিপি ইকুয়ালস টু জিরো। হ্যাঁ মানে তোরা একটু পারবি আশা করি, তাও আমি বলে দিচ্ছি, তাহলে তোদের বুঝতে একটু সুবিধা হবে। ঠিকই বলেছিস, গ্রাফটা থাকলে সাইডে সুবিধা হয়। মানে এই বরাবর যদি আমি ভলিউম আর এই বরাবর যদি প্রেশারের ইয়ে করি, তাহলে যদি আইসো করি তাহলে এই প্রসেসটা দেখতে হচ্ছে এইরকম ধরনের।
আর এই প্রসেসটা আবার ঠিক একই প্লটিংয়ে যদি হয় বি আর পি, তাহলে এই প্রসেসটা হবে হচ্ছে ঠিক এই ধরনের। ঠিক আছে, কারো কোনো সমস্যা? কারো কোনো সমস্যা? তো এখানে আচ্ছা আরেকটা কথা, এগুলো মোটামুটি তোরা জানিস, একটু একটু দেখবি এগুলো। আরেকটা যেটা হয়তো একটু সমস্যা হতে পারে, তোরা পলিট্রপিক প্রসেসের নাম শুনেছিস? জানিস কেউ পলিট্রপিক প্রসেস? না, একটু পলিট্রপিক প্রসেসটা দেখে নে। পলিট্রপিক প্রসেসটা হচ্ছে, হ্যাঁ, যে কোনো, আমি বলে দিচ্ছি ব্যাপারটা, যে কোনো প্রসেসকেই পলিট্রপিক প্রসেস বলা হয়, যে কোনো প্রসেস, শুধুমাত্র এর ইন্ডেক্সটা আলাদা। মানে আমি যে কোনো প্রসেস, যত আজ পর্যন্ত যতগুলো আমরা ইকুয়েশন দেখেছি, তার ক্ষেত্রে পি ভি টু দি পাওয়ার এন ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এই টার্মে প্রকাশ করতে পারবো তো? মানে সাপোজ ধর আমি যদি তোরা যদি ভাবিস যে ধর পিভি ইকুয়ালস টু আরটি, তাহলে যদি সেটা পিভি ইকুয়ালস টু আরটি আমাদের সেই জনের রিলেশন, তো যদি এটা মানে আইসোথার্মাল প্রসেস হয়, তাহলে পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট মানে হচ্ছে এন ইকুয়ালস টু 1, বা অ্যাডিবেটিভ প্রসেসের ক্ষেত্রে পিভি টু গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তাহলে এন ইকুয়ালস টু গামা। মানে আমি বলতে চাইছি যে কোনো প্রসেসকে আমরা একটা পলিট্রপিক প্রসেস হিসেবে ভাবতে পারি, যার শুধু এনের এই পলিট্রপিক ইন্ডেক্সটা আলাদা আলাদা। বোঝা গেছে সবার কাছে? বলছি হ্যাঁ, ইন্ডেক্স মানে কনস্ট্যান্ট। এবার ইন্ডেক্সটাকে কি করে ডিফাইন করছি সেটা আমি বলেছি। ইন্ডেক্সটাকে ডিফাইন করা হয় এন ইকুয়ালস টু সি মাইনাস সিপি বাই সি মাইনাস সিভি। যেটা নিয়ে আমি একটু বলে দিই, সিটা হচ্ছে স্পেসিফিক হিট অফ গ্যাস, সেটা কনস্ট্যান্ট প্রেশারে নয়, কনস্ট্যান্ট ভলিউমে নয়, এমনি স্পেসিফিক হিট অফ গ্যাস। মানে একটা গ্যাসকে সিম্পলভাবে তুই গরম করছিস, তার জন্য ওর টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, কতখানি টেম্পারেচার চেঞ্জ জন্য ওর কতখানি হিট লাগছে, সিম্পল এইটাই প্রসেস, যেখানে পি ভি সবই চেঞ্জ হচ্ছে। বুঝতে পারলি? সিটা হচ্ছে এটা, আর সিপিটা তো তুই জানিস যে বিভিন্ন প্রসেসের জন্য। এবার তোর একটু ছোট্ট করে বুঝিয়ে দিই, সেটা করে বুঝিয়ে দিই। যখন তুই অ্যাডিয়াবেটিক প্রসেস করছিস, অ্যাডিয়াবেটিক প্রসেস থেকে তো আলটিমেটলি সিটা তো জিরো, কারণ ওর তো কোনো হিটের এক্সচেঞ্জ হচ্ছেই না, তাই না? তাহলে আলটিমেটলি অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে এন ইকোয়াস টু কত হবে? এন ইকোয়াস টু হয়ে যাবে গামা, মানে হচ্ছে সিপি বাই সিবি। বোঝা গেছে? ক্লিয়ার? প্রত্যেকের কাছে বলো তো, বাকিরা বুঝতে পেরেছো? এটা থেকে টুকটাক অঙ্ক দেয় তোদের অ্যালেনের মধ্যে থেকে, আমি আসবো, আমি নিজে তোদের অ্যালেনের ম্যাটেরিয়ালটার বেশ খানিকটা সলভ করাবো, মানে কালকে হয়তো, আমি দেখছি সেটা। আগে আজকে থিওরিটা বুঝে নে, হয়েছে এটা? মানে ঠিক একইভাবে এর যদি ওয়ার্ক ডানের কথা ভাবিস, তাহলে আর অন্যভাবে করার দরকার নেই, আমি জাস্ট এখান থেকেই লিখে দিচ্ছি আর বাই এন মাইনাস ওয়ান সঙ্গে T1 মাইনাস T2 এরকম টাইপের হবে, কারণ ওর ক্ষেত্রে গামা যেটা, এর ক্ষেত্রে এন সেটাই হতে হবে। বুঝতে পারলি? তো এটাও আরো অনেক প্রসেস আছে, সেই প্রসেসগুলো, এটা তোদের কাছে নতুন, এটার উপর কিছু কিছু অঙ্ক করাবো, বিভিন্ন সময় বিভিন্ন রকম অঙ্ক, ভালো ভালো অঙ্ক দেয়, ঠিক আছে? আচ্ছা, আমার আর মানে এই ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে খুব একটা কিছু বলার নেই, ঠিক আছে? তোদের যদি বলার থাকে পড়া আর একটু পর নিজেরা দিয়ে আমাকে বলিস, একটু সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সটা হালকা করে বুঝিয়ে দিই, তা আমার মানে থিওরির পোর্শনটা অন্তত ক্লিয়ার হয়ে থাকবে, পরে অঙ্ক করানো যাবে। সেকেন্ড ল অফ, কি লিখছি, ল না লিখে অফ লিখে দিয়েছি। আরে আর বলিস না, এই সারাদিন মান অনলাইন ক্লাস নিয়ে না আমারও মাথা কাজ করছে না, কেমন একটা যন্ত্র টাইপের হয়ে গেছে। মানে ছাত্রদের দেখবি, ছাত্রদের মুখ টুক দেখলে তখন একটা আলাদা রকম ফিলিংস হয়, ছাত্রদের মুখ না দেখতে পারে না, সেটা আরও খারাপ। কিন্তু এখন যে অবস্থা, তখন আমরা এটাও পারি না আর কি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ক্যামেরা অন করে লাস্টে মুখটা দেখে নেবো, ঠিক আছে? আগে বুঝে নে, কারণ সবসময় আরে তোরা যদি ক্যামেরা অনও করে রাখিস, আমি তো আমার স্ক্রিন করে রেখেছি, আমি তো দেখতে পাবো না, বুঝলি? আচ্ছা দেখ, আমি তোদের একটু বলি, সেকেন্ড ক্লাস সার্ভিস পড়ানোর আগে আমরা প্রত্যেকেই মোটামুটি ওই, আচ্ছা তোরা কার্নোট ইঞ্জিন সম্বন্ধে সবারই আইডিয়া আছে তো? কার্নোট ইঞ্জিন না আইডিয়া নেই? আচ্ছা ছোট করে আমি একটু বলে দিই, কার্নোট হিট ইঞ্জিন হচ্ছে একটা আইডিয়াল হিট ইঞ্জিন,
মানে আইডিয়াল বলতেই বুঝে গেছিস যে এটা প্রকৃতিতে সম্ভব নয়, এটা এই বইয়ের খাতার মধ্যেই সীমাবদ্ধ, বই আর খাতার মধ্যেই সীমাবদ্ধ। কেন কেন সীমাবদ্ধ? না এক্ষেত্রে যে সাবস্টেন্সটা ইউজ করা হয় সেটা আইডিয়াল গ্যাস, যেটা প্রকৃতিতে পাওয়া যায় না। এখানে যে সমস্ত প্রসেসগুলোর কথা বলা হয়েছে সেগুলো সবই রিভার্সেবল প্রসেস, প্রকৃতিতে রিভার্সেবল প্রসেস পাওয়া যায় না। এখানে যে সমস্ত তোর পিস্টনের কথা বলা হয়েছে সেই পিস্টনগুলো হচ্ছে প্রত্যেকটা ফ্রিকশনলেস, যেটা প্র্যাকটিক্যালি হতে পারে না। এতগুলো হতে পারে না নিয়েই একটা আইডিয়াল হিট ইঞ্জিন তৈরি বা একটা কার্নোট ইঞ্জিন তৈরি। এবং কার্নোট ইঞ্জিন হচ্ছে একটা 4 স্ট্রোক ইঞ্জিন, মানে এই ইঞ্জিনটা 4টে প্রসেসে চলে। কি কি সেই 4টে প্রসেস আমি পরপর একটু বলে দিই। নাম্বার 1 হচ্ছে আইসোথার্মাল এক্সপানশন, নাম্বার 2 হচ্ছে অ্যাডিয়াবেটিক এক্সপানশন, নাম্বার 3 হচ্ছে আইসোথার্মাল কম্প্রেশন, নাম্বার 4 হচ্ছে অ্যাডিয়াবেটিক কম্প্রেশন। এই হচ্ছে আমাদের আইডিয়াল হিট ইঞ্জিনের 4টে প্রসেস, 4টে স্ট্রোক। এই বরাবর যদি ভলিউম প্লট করি আর এই বরাবর যদি আমি প্রেসার প্লট করি, তাহলে মোটামুটিভাবে আইডিয়াল মানে কার্নোট ইঞ্জিনটা দেখতে এরকম টাইপের হয়। একটা হয় এরকম ধরনের, একটা হয়, আর 4টে কালার করে দিতে হয়, বুঝতে পারবি আর একটা এরকম ধরনের, একটা হয় এইরকম ধরনের, আর আরেকটা হয় এইরকম ধরনের। এটা হচ্ছে আইসোথার্মাল কম্প্রেশন, এখানে টেম্পারেচার থাকবে, সেই টেম্পারেচার ফিক্সড টেম্পারেচার T1। এটা হচ্ছে অ্যাডিবেটিক প্রসেস, যেখানে কোনো হিটের এক্সচেঞ্জ হবে না, এটা একটা ফিক্সড টেম্পারেচার থাকবে, এটা হচ্ছে T2। প্রসেসটা যাবে হচ্ছে এদিক থেকে এদিকে, প্রথমে এক্সপানশন, তারপরে অ্যাডিবেটিক এক্সপানশন, তারপরে কম্প্রেশন মানে আইসোথার্মাল কম্প্রেশন, লাস্টে অ্যাডিবেটিক কম্প্রেশন। বলো ক্লিয়ার না? এই 4টে প্রসেসের মধ্যে দিয়ে হিট ইঞ্জিনটা চলছে। এবং এর দুটো টেম্পারেচার ফিক্সড টেম্পারেচার আছে, এগুলোকে আমরা বলে থাকি সাধারণত যেটা হাই টেম্পারেচার T1 সেটা হচ্ছে টেম্পারেচার অফ দ্য সোর্স, আর যেটা লো টেম্পারেচার T2 সেটা হচ্ছে টেম্পারেচার অফ দ্য সিঙ্ক। এই টেম্পারেচার অফ দ্য সোর্স আর টেম্পারেচার অফ দ্য সিঙ্ক এর মধ্যেই কার্নোট ইঞ্জিনটা কাজ করছে। যদি একটা স্কিমেটিক ডায়াগ্রাম ইঞ্জিনের জন্য অন্তত যদি সাইডে আঁকি, তাহলে ব্যাপারটা যে এরকম, একটা ফিক্সড টেম্পারেচার T1 যেটা হচ্ছে একটা হট রিজার্ভার, আরেকটা টেম্পারেচার T2 যেটা হচ্ছে একটা কোল্ড রিজার্ভার। ঠিক আছে, এই দুই টেম্পারেচারের মধ্যেই কিন্তু আলটিমেটলি এই ইঞ্জিনটা কাজ করছে। মানে কি হয় না, হট রিজার্ভারের ওখান থেকে এটা খানিকটা হিট নেয়, খানিকটা ওয়ার্ক করে, ধর এখান থেকে Q1 অ্যামাউন্ট অফ হিট নেওয়া হলো, আর বাকিটাই কোল্ড রিজার্ভারে ব্যাক করে। মানে এই প্রসেসটা একটা আইসোথার্মাল প্রসেস, তো আইসোথার্মাল এক্সপানশন যেহেতু হচ্ছে, এখানে একটা হিট রিসিভ হয়, আর এই প্রসেসে থার্ড প্রসেসটা যেহেতু Q1 হলে না, থার্ড প্রসেসটা যেহেতু একটা আইসোথার্মাল কম্প্রেশন, তাই এই প্রসেসটা হিট রিজেক্ট হয়। আর এখানে যে ওয়ার্ক ডানটা হবে সেটা কিছুই না, Q1 - Q2। আর আমরা সাধারণত যে কোনো ইঞ্জিনকেই প্রকাশ করি তার এফিসিয়েন্সি দিয়ে, ইটা দিয়ে, সেটা হচ্ছে যে পরিমাণ হিট রিসিভ হয়েছে আর যে পরিমাণ ওয়ার্ক ডান হয়েছে তার রেশিও, মানে W/Q1। এবং আইডিয়াল হিট ইঞ্জিন বা কার্নোট ইঞ্জিনের ক্ষেত্রে এটাই পাওয়া যায় হচ্ছে 1 - T2/T1। বলো ক্লিয়ার সবার কাছে এই জায়গাটা? মোটামুটি ক্লিয়ার তো এটা? কি রে বাকিরা? তো আলটিমেটলি সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সের মেন কথাটাই এটা। দেখ, এত কিছু করেও তো আমি এফিসিয়েন্সি 100% পেলাম না, তাই না? কারণ এই ইটাটা 100% পেতে গেলে আলটিমেটলি তোকে T2-কে 0 করতে হবে, 0 কেলভিন, যেটা অসম্ভব ব্যাপার। তো যদি আমি 100% এফিসিয়েন্সি না পাই ইটাটা, তাহলে রিয়েল প্রসেসগুলো, মানে আইডিয়াল প্রসেসে আমি এফিসিয়েন্সি 100% পাচ্ছি না, তাহলে রিয়েল প্রসেসের এফিসিয়েন্সি নিশ্চয়ই আরও কম হবে। আমার কথাটা বোঝা গেছে? বলো ক্লিয়ার না? মানে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সের মূল কথাটাই তাই। আর এখানে যেমন আমি একটা মানে দিয়ে বোঝালাম, ইঞ্জিন দিয়ে বোঝালাম, ঠিক একবার একটা রিজার্ভার দিয়েও তুই বোঝাতে পারি। রিজার্ভারের ব্যাপারটা, সরি, রেফ্রিজারেটরের ব্যাপারটা একটু অন্যরকম, অনেকটা ওই ইয়ের মতো। ধর একটা T1 এটা হট, আর একটা T2 এটা কোল্ড। এখানে রেফ্রিজারেটর যদি কাজ করে, ধর আর মানে রেফ্রিজারেটর মানে ফ্রিজ যে কাজটা করে আর কি, ফ্রিজ কি কাজ করে, যে একটা ও কি করে দেখো, একটা কোল্ড বডি থেকে তাপ নেয়, দিয়ে একটা হট বডিতে ব্যাক করে। এবং এই প্রসেসটা নিজে থেকে হবে না, এর উপর খানিকটা
ওয়ার্ক করতে হবে। আমাদের যে ফ্রিজ চলে সেই ফ্রিজে একটা পাওয়ার সাপ্লাই থাকে, তার মাধ্যমে এই ওয়ার্কটা করা হয়। এই Q1টা বেসিক্যালি হচ্ছে Q2 প্লাস ডাব্লিউ। ঠিক এইভাবেও তোমরা ভাবতে পারো। বোঝা গেছে? আরেকটা কথা বলে শেষ করি, সেটা হচ্ছে ইটা ইকুয়ালস টু 1 মাইনাস T2/T1। তো দেখ এই ইটা থেকে তোদের কি মনে হচ্ছে বলতো, যে ইটাকে বাড়ানোর উপায় কি কি হতে পারে? না, ইটাকে বাড়ানোর উপায় দুটো হতে পারে। একটা হচ্ছে T1কে বাড়ানো বা T2কে কমানো। কোনটা বেশি হেল্পফুল জানিস? না, T2কে কমানোটাই বেশি হেল্পফুল। এটা করতে গেলে সিম্পল, তোরা একটু করে দেখতে পারিস, দেখবি ডি ইটা বাই ডি T2 অ্যাট কনস্ট্যান্ট T1, এই রেজাল্টের যে মড ভ্যালু, এটা সবসময় গ্রেটার দেন ডি ইটা বাই ডি T1 অ্যাট কনস্ট্যান্ট T2, আর কিছু না। এটা যদি বেশি হয়, তাই এই প্রসেসটা মানে একটা কোল্ড টেম্পারেচারকে কমানোর প্রসেসটাই আমাদের কাছে বেশি হেল্পফুল। বলো, ক্লিয়ার হয়েছে? বাকি দেখেছে? এই সমস্ত ইঞ্জিন থেকে আমি অনেক ধরনের অঙ্ক একটু করাবো, তার আগে একটু তোর পড়তে হবে, ঠিক আছে? বলো, এটা ক্লিয়ার না ক্লিয়ার না? ক্লসিয়াসের কোনটা জানো? ও, সেকেন্ড ল থার্মোডাইনামিক সিস্টেম বলছিস তো? ও, সেকেন্ড লাভ সেকেন্ড দেখ, সেকেন্ড লাভ বেসিক্যালি দুটো স্টেটমেন্ট হয়, একটা ইঞ্জিনের ওপর, এটা রেফ্রিজারেটর ওপর। ইঞ্জিনের ওপরটা বলা হয় এরকম যে এরকম কোনো ইঞ্জিন সম্ভবই নয় যে ইঞ্জিনের এফিসিয়েন্সি 100%। আর ঠিক একইভাবে যদি রেফ্রিজারেটর সেন্সে বলিস, তাহলে এটাকে এভাবে করা হয় যে এরকম কোনো সংস্থা, সেলফ অ্যাক্টিং ডিভাইস সম্ভব নয় যেটা কোল্ড বডি থেকে তাপ নিয়ে হট বডিতে দেবে। এই হচ্ছে দুটো স্টেটমেন্ট। স্টেটমেন্টটা দিয়েও কিন্তু অনেক সময় অনেক রকম থিওরি দেয়। নিচেটা ক্লাসিয়াস একদম, আমি দূরেই এঁকেছি কিন্তু তোর এখানে। বলো, আজকে টোটালটা কিন্তু আমি একটা ইয়েতেই এঁকেছি মনে হয় না, মোটামুটি দেখি ঠিক করে। হ্যাঁ, টোটালটাই একটা বোর্ডেই লেখা আছে, এটা একটা প্লাস পয়েন্ট। আমি এই বোর্ডটার ছবিটা তোদের লাস্টে পাঠিয়ে দেবো, বুঝেছিস? এখানে টোটালটাই আছে, আরও অনেক জায়গা বাকি ছিল, লেখার সময় সময় খেয়াল থাকে না। বোঝা গেছে? একটু এটার ব্যাপার তাহলে একটু দেখ কি অবস্থা দাঁড়াচ্ছে, আলটিমেটলি কে কতটা থিওরি ক্লিয়ার হচ্ছে এখান থেকে একটু দেখ।